জামাতের নেতৃত্বে যেদিন যুগপৎ আন্দোলন হয় গত বৃহস্পতিবার, তখন জামাতের একজন নেতা বলছিলেন যে কোন পক্ষের চাপে ডক্টর ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণা করলেন। এই কথা যখন বলছেন তখন কিন্তু প্রশ্ন দাঁড়ায় যে তাহলে কি ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচন কি জামাত চায়নি? সেই প্রশ্নটা কিন্তু জাগে যখন নাকি প্রশ্ন তোলা হয় যে কোন পক্ষের চাপে। কিন্তু বিপরীত দিকে আর একটা তথ্য আছে। একটা গবেষণা সংস্থা তারা বলছে ফেব্রুয়ারিতেই ভোটের পক্ষে 86.5% মানুষ, বিপুল সংখ্যক মানুষ ফেব্রুয়ারিতে ভোট চায়। এর আগে হয়তো 2 মাস 3 মাস আগের জনমত জরিপ যদি করা হতো তাহলে কি হতো জানি না, কিন্তু নির্বাচনে যে কোনো বিকল্প নেই, একটা নির্বাচিত সরকার দরকার, এখন কিন্তু এটা সবাই অনুভব করছে। আমার ধারণা যে এটা জামাতও অনুভব করছে, হয়তো কৌশলগত কারণে তারা বলছে, যেহেতু তাদের অনেকগুলো দাবি পূরণ হয়নি। এখানে যে খবর এসছে তাতে বলা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, এমন মত দিয়েছেন দেশের 86.5% মানুষ। একই সঙ্গে 94.3% ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। আর পিআর সম্পর্কে অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব সম্পর্কে ধারণা নেই 56% ভোটারের, অধিকাংশ ভোটারের। ইন্টারেস্টিংলি পিনাকি ভট্টাচার্য একজন খুবই নামকরা ইউটিউবার এবং লেখক, তিনিও বলেছেন যে পিআর পদ্ধতি এটা হলো একটা বিপজ্জনক পদ্ধতি, সম্ভবত জামাত সেটা বোঝে না। তিনি জামাত বিরোধী নন, এটা তো পরিষ্কার, বরং বিএনপির মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। কিন্তু পিনাকির ব্যাপারে আমি অন্য একটা আলোচনায় করব। তিনি কিন্তু যেটাকে সঠিক মনে করেন বলেন, কখনো বিএনপির পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে। বিএনপির পক্ষে প্রচুর তিনি কথা বলেছেন, যখন কেউ কথা বলার ছিল না তিনি বলেছেন, সত্য। জামাতের পক্ষ বলছেন, তিনি কিন্তু যেটাকে সঠিক মনে করছেন বলছেন, মানে একেবারে উনি মানে মানে কোনো জায়গা থেকে লাইসেন্স নিয়েছে আমার মনে হয় না। যাক, তিনিও কিন্তু যখন এই কথা বলছেন তার মানে পিআর পদ্ধতিটা ভালো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটার অনেক নেগেটিভ দিক আছে। হয়তো উচ্চকক্ষে যদি নিম্নকক্ষ উচ্চকক্ষ হয়, উচ্চকক্ষের ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে, কিন্তু আসন ভিত্তিক অর্থাৎ ভোটাররা তার আসনের প্রতিনিধিকে এটা তাকে পরিষ্কারভাবে জানতে হবে। সেই জায়গায় ওই প্রতীক দিয়ে চিনলে হবে না, প্রতীক তো হলো, কিন্তু কোন লোকটাকে কে রিপ্রেজেন্ট করবে এটা জানতে হবে। এটা পিআর পদ্ধতিতে নাই। রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসাল্টিংয়ের পিপলস ইলেকশন পালস সার্ভে রাউন্ড 2-এ প্রকাশিত প্রথম প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। সমন্বয়ক রুবায়েত সরওয়ার প্রধান ফলাফল উপস্থাপন করেন। 10,413 জন প্রাপ্তবয়স্ক নাগরিক এই জরিপে অংশ নেন। একটা জিনিস দেখেন, এটা জরিপেরও ব্যাপার না। ধরেন নেপালে তো একটা গণবিক্ষোভ হলো, গণ অভ্যুত্থান হলো, তারা বলতো যে আসো জেনজি, আমরা মিলে আমরা একটা সরকার করি, একটা বিপ্লবী সরকার করে ফেলি, দরকার নেই ছুঁড়ে ফেলে দিই আমরা এই সংবিধানে। না, সেখানে কিন্তু আমাদের মতো প্রেসিডেন্ট হুমকির মধ্যে পড়েছে, সেও সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেসিডেন্ট, সেই সেনাপ্রধান মিলে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে দিল, যার নেতৃত্ব দিচ্ছেন সুশীলা কার্কি। যেদিন তিনি শপথ নেন ওই দিনই নির্বাচনের তারিখটা আগে ঘোষণা করছে, বলছে যে 6 মাসের বেশি আমি থাকবো না। সুশীলা কার্কির বয়স কিন্তু 72, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার বয়স কিন্তু অনেক, 84, 85, 86 এরকম বয়স। তাহলে দেখেন সুশীলা কার্কিও কিন্তু রিস্ক নেননি। এটা বয়সের কারণে না, এটা একটা দেশের একটা টার্গেট থাকতে হবে, একটা যত দ্রুত সম্ভব তাকে আবার নির্বাচনী লাইনে উঠাইতে হবে। ট্রেনকে পড়ে গেছিল, সেটাকে উঠাই নিয়ে আবার লাইনচ্যুত হয়ে গেছিল। একটা দেশের একটা সাংবিধানিক সরকার মানে এটা হচ্ছে ট্রেন, ওইটা উল্টে পড়ে গেছে, ওইটাকে আবার ট্রেনে লাইনে বসাইতে হবে। আবেগে ভাসলে হবে না, আবেগে ভাসেনি। সুশীলা কার্কি প্রধান বিচারপতি ছিলেন, বুঝছে। আমাদের এখানে অনেকে আসলে আবেগে ভাসছে, অনেকেই। তারা মনে করি ইউনূস সাহেব যতদিন আছে ততদিন ভালো লোক, অমুক লোক তমুক, কিন্তু এইদিকে তো কিচ্ছু নাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব না। বাংলাদেশে জামাত এবং বিএনপি এই দুইটা পলিটিক্যাল পার্টি, যা তৃণমূল পর্যায় পর্যন্ত
তার জনসমর্থন আছে, তার শাখা প্রশাখা আছে, সেটাকে দিয়েই আসলে দেশটাকে কন্ট্রোল করতে হয়। আর প্রশাসন, পুলিশ হচ্ছে এই রাজনৈতিক শাখাগুলো দ্বারা চালিত হয়। ডক্টর ইউনূস কি রাজনৈতিক দল করছে? বা এনসিপি যদি সাথে সাথেই যদি আগে থেকে একটা বিপ্লবী দল থাকতো তাহলে অন্য কথা ছিল, যে এনসিপির নেতৃত্বে একটা বিপ্লব হয়েছে, ইউনূস সাহেবকে বসাইছে, সুতরাং তা তো না। বরং নেপালের জেনজিরা আসে নাই ক্ষমতায়, আমাদের জেনজিরা কিন্তু ক্ষমতায় আসছে, এসে তাদের পারফরমেন্স না সরকারে ভালো, না সরকারের বাইরের রাজনীতির অঙ্গনে ভালো। ফলে আমরা কিন্তু বড় বিপ্লব করলাম নেপালের থেকেও, করেও আমরা কিন্তু পিছিয়ে গেলাম। এখন সামনে নির্বাচন, এই নির্বাচনটার ব্যাপারে, ভোটের ব্যাপারে ফেব্রুয়ারি মাসে আস্তে আস্তে কিন্তু জোয়ার উঠতেছে, এটা সবাই টের পাচ্ছে। এটাকে বিরোধিতা না করে পজিটিভলি কমিটমেন্ট, প্রত্যেকটা এলাকায় যে মানে জনপ্রতিনিধিদেরকে বলতে হবে যে আমি নির্বাচিত হলে এখানে কোনো দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, কোনো দখলবাজি চলবে না। এই কমিটমেন্ট যে দেবে তাকে মানুষ নির্বাচিত করবে, এবং এটা দরকার। আগামী বছর থেকে আমরা যদি শপথ নিই, আমরা নির্বাচনের মধ্যে একটা নির্বাচিত সরকার আনবো, এবং বাংলাদেশে কোনো দুর্নীতি ও অনিয়ম রাহাজানি চলবে না, মানুষের জনজীবন নিরাপত্তা থাকবে। এই কমিটমেন্ট দিতে হবে। তারেক রহমানকে আসতে হবে, যেই জিতুক তাকে এই কমিটমেন্ট দিতে হবে, মানুষ তার পেছনে থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।